আসসালামু আলাইকুম। আজ ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। একের পর এক গ্রেফতার হচ্ছেন সেনা কর্মকর্তারা। প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন? চীনের সঙ্গে বাড়ছে আরো ঘনিষ্ঠতা। নেতানিয়াহুকে ঠেকাতে ইসরায়েলের সেনা কর্মকর্তাদের আহ্বান। এবার বিস্তারিত। একের পর এক গ্রেফতার হচ্ছেন অপরাধী সেনা কর্মকর্তা। ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ও বর্তমানে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহুল উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে সাতক্ষীরায় গণহত্যায় চালানো অভিযোগে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ কর্তৃক এই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের সঙ্গে মিফতাহ উদ্দিন আহমেদের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার রাতে তাকে হেফাজতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দিনগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী গণমাধ্যমকে সেনা হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেনা সূত্র জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তার থাকা ৩ জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাত ১০:৩০টার দিকে টেকনাফের কিরণতলীর হোটেল নেটং-এর সামনে রাস্তা থেকে একরামুল হককে অপহরণ করা হয়। রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগর তীরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ৪৬ বছর বয়সী একরামুল হক। নিহত একরামুল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তার বাবার নাম আব্দুস সাত্তার, মায়ের নাম হাফেজা বেগম। একরামকে বিচার বহির্ভূতভাবে হত্যার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করা, কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ এবং সংসদীয় কূটনীতি সক্রিয় করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এমপি। বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম এমপি, মোহাম্মদ হাসান রাজীব প্রধান এমপি, জহরত আদিব চৌধুরী এমপি, মাহমুদা হাবিবা এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান এমপি, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং মোহাম্মদ আবুল হাসনাত এমপি অংশ নেন। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সদস্যদের পরিচিতি পর্ব এবং প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সদস্যরা বাংলাদেশ চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব এবং দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে অধিকতর চীনা বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়। ভারতে অনুষ্ঠেয় এবারের ব্রিক্স সম্মেলনে অংশ নিতে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে জাতীয় সংসদের স্পিকারের দিক নির্দেশনা বা আনুষ্ঠানিক রেফারেন্স পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন ইসি। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো লিখিত রেফারেন্স আসেনি। এমন রেফারেন্স পাওয়া গেলে বিদ্যমান আইন অনুসারে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কমিশন সিদ্ধান্ত নেবে। সিইসি বলেন, জাতীয় সংসদ সদস্য পদ বিরোধ নিষ্পত্তি আইন 1980 অনুযায়ী এ ধরনের বিষয়ে নির্বাচন কমিশন সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারে না। সংসদ সদস্যের পদ সংক্রান্ত বিরোধ প্রথমে স্পিকারের মাধ্যমে কমিশনে উপস্থাপিত হতে হয়। এরপর স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্সের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি। স্পিকারের কার্যালয় থেকে লিখিতভাবে বিষয়টি জানানো হলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। জানাবো পড়শির খবর। ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজিপির আন্দোলন দেশটির সাম্প্রতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাত্র 8 সপ্তাহের আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বাধ্য করার ঘটনাকে অনেক রাজনৈতিক বিশ্লেষক তরুণদের বড় সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ যুক্তরাষ্ট্রের বোস্টনে পড়াশোনার সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে ককরোচ জনতার নামটি ব্যবহার করেন। প্রথম দিকে সীমিত পরিসরে থাকলেও অনশন কর্মসূচির পর আন্দোলনটি দ্রুত জাতীয় ইস্যুতে পরিণত হয়। আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে অনশনের স্থল থেকে হাসপাতালে নেয়ার পর সরকার আন্দোলন দুর্বল হবে বলে ধারণা করলেও উল্টো হাজারো মানুষ যন্তর মন্তরে সমবেত হন। বিশ্লেষকদের মতে আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল এর মূল ইস্যু। চিকিৎসা, শিক্ষায় ভর্তি, পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম ভারতের বিপুল সংখ্যক মধ্যবিত্ত পরিবারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফলে আন্দোলনটিকে সরকার বিরোধী ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক ইস্যু হিসেবে উপস্থাপন করা সরকারের জন্য সহজ হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আন্দোলন দীর্ঘায়িত হলে বিজেপির রাজনৈতিক ক্ষতি হতে পারে, এমন আশঙ্কাও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে বাম ঘরানার কিছু বিশ্লেষকের মতে ধর্মেন্দ্র প্রধানের অপসারণ ছিল প্রতীকী সাফল্য মাত্র। এতে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের নিশ্চয়তা মেলেনি। প্রধানের স্থলাভিষিক্ত নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও তারা বড় ধরনের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন না। যোশী বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সদস্য এবং 2022 সালে বহুল আলোচিত বিলকিস বানো গণধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্তদের আগাম মুক্তির পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে সিজেপি নেতাদের দাবি ধর্মেন্দ্র প্রধান ছিলেন প্রধানমন্ত্রী মোদীর নীতিরই প্রতিনিধি। তাই আন্দোলনের উদ্দেশ্য কেবল একজন মন্ত্রীর অপসারণ নয়, বরং সরকারকে জনচাপের মুখে নীতি পরিবর্তনের বাধ্য করা। তবে শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী সংস্কারের বিষয়টি আন্দোলনের পক্ষ থেকেও এখনো সুস্পষ্ট কোনো রূপরেখা উপস্থাপন করা হয়নি। পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে আন্দোলনের তরুণ নেতৃত্ব। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বয়স 30 বছর, মুখপাত্র সৌরভ দাসের বয়স 26 বছর। বিজেপির সঙ্গে আলোচনায় অংশ নেয়া আশুতোষ রানক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এআইএসএ সভাপতি নোহা বোরা উভয়ই তরুণ প্রজন্মের প্রতিনিধি। বিশ্লেষকদের মতে বয়সে তরুণ হলেও সংগঠনের কৌশল, বার্তা প্রচারের দক্ষতা এবং চাপের মধ্যেও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাদের আলাদা পরিচিতি দিয়েছে। অনেকেই তাদের নেতৃত্বের সঙ্গে নিউ ইয়র্কের তরুণ মেয়র জোহরান মামদানির তুলনা করেছেন। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত হলেও যন্তর মন্তরের এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থানের ভিত্তি তৈরি করেছে এবং ভবিষ্যতে মোদী সরকারের জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেয়া আন্দোলনকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে
স্লোগান দেন। এ সময় তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধাস্ত্র বন্ধ করো, ওয়াশিংটনে ইসরায়েলের প্রভাব উন্মোচন করো এবং ফিলিস্তিনিদের মানবাধিকার গুরুত্বপূর্ণ। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছানোর পরও হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে গাজা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহুর সঙ্গে এটি হবে তাদের 8ম বৈঠক। বৈঠক শেষে প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের স্মরণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন গ্রাহাম। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইসরায়েলের প্রায় 600 সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা। ইসরায়েলের সামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট, গোয়েন্দা সংস্থা মোসাদ, পুলিশ ও কূটনৈতিক কোরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন কমান্ডার্স ফর ইসরায়েল সিকিউরিটি এই উদ্যোগ নেয়। মঙ্গলবার 28 জুলাই হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের আগে সোমবার চিঠিটি পাঠানো হয়। এতে সাবেক ডেপুটি চিফ অব স্টাফ মাতান ভিলনাইও স্বাক্ষর করেছেন। চিঠিতে সাবেক কর্মকর্তারা সতর্ক করে বলেন, পশ্চিম তীরে চলমান সহিংসতা দ্রুত ও দৃঢ়ভাবে বন্ধ করা না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং তা বৃহত্তর আঞ্চলিক সংকটের জন্ম দিতে পারে। তাদের অভিযোগ, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয় থাকলেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা মোকাবিলায় নানা বাধার মুখে পড়েছে। এক্ষেত্রে ইসরায়েল সরকারের কিছু সদস্যের ভূমিকা রয়েছে বলেও চিঠিতে দাবি করা হয়েছে। সাবেক কর্মকর্তারা আরও বলেন, পশ্চিম তীরে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য নেতানিয়াহু সরকারের উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এবং তাদের বাড়িঘর এবং সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে 156টি ইসরায়েলি বসতি ও 360টি আউটপোস্টে প্রায় 7,50,000 ইসরায়েলি বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে ইরান, এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র পোস্ট করা হয়েছে। একই ভিডিওর শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 বছর বয়সী ছেলে ব্যারান ট্রাম্পকেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী মেলানিয়া ট্রাম্পকে কিভাবে হত্যা করা যাবে নামের এই ভিডিও চিত্রটি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। 2 মিনিটের সেই ভিডিওতে কিভাবে মেলানিয়াকে লক্ষ্যবস্তু করা যাবে সেই বিবরণ দেয়া হয়েছে ফার্সি ভাষায়। ভিডিও চিত্রের শুরুতেই দেখানো হয়েছে নিউ ইয়র্ক সিটির সড়ক ধরে গাড়ির একটি শোভাযাত্রা যাচ্ছে এবং তার আশপাশের কিছু ভবন দেখা যাচ্ছে। ভিডিওর ধারা বিবরণীতে মেলানিয়ার হাল ফ্যাশনের পোশাকের প্রতি দুর্বলতার দিকটি উল্লেখ করে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডির এই দুর্বলতাই তার প্রাণনাশের কারণ হবে। আরও বলা হয়েছে, মেলানিয়ার যে স্টাইল টিম রয়েছে সেই টিমের কাউকে অর্থ দিয়ে হাত করতে হবে। তাকে হাত করার মাধ্যমে মেলানিয়া কোন ফ্যাশন হাউসে পোশাক কিনতে যাবেন সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানতে হবে। এটি জানার পর আগ থেকেই সেই ফ্যাশন হাউসে গিয়ে যে পোশাকটি তিনি কিনবেন কিংবা কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই পোশাকে নার্ভ এজেন্ট VX নামের একটি তরল ছিটিয়ে দিতে হবে। এ সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে, নার্ভ এজেন্ট VX একটি গন্ধহীন তৈলাক্ত তরল এবং কোনো ব্যক্তি যদি এই তরলের সংস্পর্শে আসে তাহলে পরবর্তী 18 ঘন্টা 30 মিনিটের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু ঘটে। ভিডিওতে মেলানিয়ার স্টাইল টিমের সদস্যদের সবার নাম এবং তার নিরাপত্তার জন্য নিয়োজিত গোয়েন্দা বাহিনীর কোড নেম এবং সম্ভাব্য বোমা হামলা থেকে মেলানিয়াকে রক্ষার জন্য গোয়েন্দা বাহিনী কী ধরনের কৌশল ব্যবহার করতে পারে সে সম্পর্কেও উল্লেখ আছে। ভিডিওর শেষ পর্যায়ে ট্রাম্প মেলানিয়া দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পকে হুমকি দিয়ে বলা হয়েছে, এটা মাত্র শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো। এদিকে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দা বাহিনী মার্কিন সাময়িকী নিউজ উইকের কাছে স্বীকার করেছে যে তারা ভিডিওটি পেয়েছে এবং দেখেছে। বর্তমানে ভিডিওটির পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন মেলানিয়ার নিরাপত্তা টিমের সদস্যরা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের টিপস হচ্ছে
দলিল করুন বা চুক্তি করুন, যা কিছু করতে যান না কেন সেই কাজটি সম্পর্কে আপনি একটা ছোটোখাটো চুক্তি হলেও করুন, অথবা এই কাজটি কবে শুরু করেছেন, কখন শুরু করলেন, কার সঙ্গে শুরু করলেন, কীভাবে শুরু করলেন, এই সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাখুন। যদি আপনি দলিল করতে পারেন অন্য পক্ষের সঙ্গে যার সাথে আপনি কাজ করছেন, অথবা চুক্তি করতে পারেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। এই কাজটি চলুন আজ থেকে আমরা শুরু করি। আমার অপর পক্ষ হয়তো বিব্রত হতে পারে, অনীহা দেখাতে পারে, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে এই চুক্তি বা এই দলিল দুজনের জন্যই খুব মঙ্গলজনক, তাহলে তিনিও আগ্রহী হবেন এবং এটা জীবনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।